এগুলো হয়ে গেছে, যে অ্যাপ্লিকেশন অফ এফ ডিস্ট্রিবিউশন, এগুলো হয়ে গেছে। এখন আমরা হ্যাঁ বলো। কোরিলেশন কি স্যার প্রপার্টিজ পর্যন্ত শেষ নাকি স্যার আরো কিছু আছে? আপনি প্রপার্টিজ পর্যন্ত পড়াইছিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ওই কোরিলেশনে সুইচ করছিলাম, তাই তো? আচ্ছা আচ্ছা, সরি। এই তো, এটা হলো কোরিলেশন কোএফিশিয়েন্ট, যে ফর্মুলাটা আমরা ওই যে ওভাবে বের করতে পারি। তাহলে এই দুইটা ভেরিয়েবলের মধ্যে যে কোরিলেশনটা, সেটা হলো আমরা গ্রাফিক্যালি কোরিলেশনটা দেখতে পারি। যদি এবং ম্যাথমেটিক্যালিও আমরা কোরিলেশনকে ক্যালকুলেশন করতে পারি। এবং এই যে এখান থেকে আমরা দেখছিলাম যে গ্রাফিক্যালি কোরিলেশনকে কিভাবে আমরা মেজার করতে পারি, তখন লো পজিটিভ এবং হাইলি পজিটিভ কোরিলেশন। তারপর আমাদের তারপরে হলো এখন the correlation coefficient is independent of origin and scale. x এবং y আমাদের যদি দুইটা ভেরিয়েবল থাকে, আমরা আগে বলেছি না যে ওই যে নরমাল ডিস্ট্রিবিউশন করার সময় আমরা কিন্তু ভেরিয়েবলকে ট্রান্সফর্ম করে জেড এ কনভার্ট করি। তো এখন x এবং y আমাদের যদি দুইটা ভেরিয়েবল থাকে, এই ভেরিয়েবলকে নতুন দুইটা ভেরিয়েবলে কনভার্ট করতে পারি। একটা হলো x কে হলো u এ কনভার্ট করতে পারি এবং y কে v এ কনভার্ট করতে পারি। এবং আমরা যদি কনভার্ট করি, তাহলে এই কনভার্টেড ভেরিয়েবলের কোরিলেশন এবং অরিজিনাল ভেরিয়েবলের কোরিলেশন উইল বি দ্য সেম, দ্যাট ইজ rxy ইকুয়াল টু ruv অথবা rxy ইকুয়াল টু ryx। মানে এটা ভেরিয়েবল তার পজিশন চেঞ্জ করলেও কোরিলেশনের মান একই। Coefficient of correlation ranges from -1 to +1, -1 to +1. If x and y are independent variables, they are uncorrelated. অর্থাৎ যখন একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলের সাথে ইন্ডিপেন্ডেন্ট হয়, অর্থাৎ একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলকে ইনফ্লুয়েন্স না করে, তখন সেই দুইটা ভেরিয়েবলকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেমন আমরা যদি মানে গরুকে বেশি খাওয়াই, তাহলে ওইটা দিয়ে মাছের ওয়েট এর সাথে রিলেশনশিপ করলে সেটা হবে। এই দুইটা ভেরিয়েবলের মধ্যে কোনো রিলেশনশিপ নাই, তাহলে সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দেখো, the converse is not necessary. Variables may be unrelated but dependent partial correlation. The correlation between two variables while one or other variables are held at constant level is called partial correlation. আমাদের যদি এরকম তিনটা ভেরিয়েবল, সাপোজ এ গ্রুপ অফ স্টুডেন্টের বা 10 জন স্টুডেন্টের হাইট, ওয়েট এবং তাদের এজ যদি নেই, তাহলে তিনটা ভেরিয়েবলই কিন্তু কোরিলেটেড, একটা সাথে কোরিলেটেড। কিন্তু আমরা যদি কোনো দুইটা ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন মেজার করি এবং কনসিডারিং দ্য আদার ভেরিয়েবল কনস্ট্যান্ট, তখন সেটাকে বলা হয় পার্শিয়াল কোরিলেশন। যেমন the correlation between two variables when one or more other variables
are held at constant level is called partial correlation, or the study of two variables excluding some other variables is called partial correlation. এই যেখানে মানে এটাই মেজার করতেছে the correlation between r x y dot z, that is x এবং y এর মধ্যে correlation যখন z কে আমরা কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করি তখন correlationটা কি হবে r x y, মানে correlation between x and y minus r x z, correlation between x and z into r y z, মানে correlation between y and z। এরকম এটাকে যদি মানে root over 1 minus r square xz into 1 minus r square yz, এরকম, বা এটাকে এভাবেও মানে লেখা যায়। যদি আমরা x কে বলি 1 ভেরিয়েবল 1, y কে যদি বলি ভেরিয়েবল 2 এবং z কে যদি বলি ভেরিয়েবল 3, তখন আমরা এভাবে এই partial correlation between variable 1 and 2 taking considering other variable constant, এভাবে আমরা partial correlation calculation করতে পারি। Hello, multiple correlation, the combined relationship between a variable and two other variables varying simultaneously is called multiple correlation. The multiple correlation coefficient can be obtained as follows. আগে বললাম হলো মানে partial correlation, এখন এটা হলো multiple correlation, অর্থাৎ যখন আমাদের ভেরিয়েবল সংখ্যা থাকবে বেশি বাট ওর মধ্যে থেকে যে কোনো দুইটা ভেরিয়েবলের কোরিলেশন বের করি আদার্স ভেরিয়েবলকে কনস্ট্যান্ট ধরে, তখন সেটা হলো পার্শিয়াল কোরিলেশন। যখন দুইটা ভেরিয়েবল মানে মানে দুইয়ের অধিক ভেরিয়েবল থাকবে কিন্তু ওই যে কোনো একটা ভেরিয়েবলকে অন্য ভেরিয়েবল গুলো কম্বাইনলি যে এফেক্ট করে, কম্বাইন যে রিলেশনশিপ, সেটা আমরা যে ফর্মুলা বা যে মেথডের মাধ্যমে বের করতে পারি সেটাকে বলা হয় মাল্টিপল কোরিলেশন কোএফিশিয়েন্ট। যেমন কোরিলেশন ভেরিয়েবল 3 এর উপর 1 2 যে কম্বাইন্ড ইফেক্ট, সেটা আমরা যে এই ফর্মুলা দিয়ে বের করতে পারি, r স্কয়ার 1 2 প্লাস r স্কয়ার 1 3, এটা তো এখানে r স্কয়ার 1 2 1 3 অথবা r স্কয়ার 2 3 অথবা r 1 2 1 3, মানে এগুলো হলো কোরিলেশন বিটুইন, যেমন এই যে এটা আর 3 1, এটা মেজার করে হলো কোরিলেশন বিটুইন ভেরিয়েবল 3 এন্ড ভেরিয়েবল 1, আর r 2 3 এটা মেজার করে হলো কোরিলেশন বিটুইন ভেরিয়েবল 2 এন্ড ভেরিয়েবল 3। তো এভাবে আমরা মাল্টিপল কোরিলেশন কে ক্যালকুলেশন করতে পারি। coefficient of determination, আচ্ছা coefficient of determination থাকে এটা আমরা রিগ্রেশন আলোচনা করব। important interpreting the coefficient of correlation, interpreting the coefficient of correlation when অর্থাৎ কোরিলেশনের মানের উপর বেসিস করে আমাদের ইন্টারপ্রিটেশনটা কেমন হবে সেটা আমরা when r equal to +1, it means that there is a perfect positive relationship between the variables. When r equal to +1, it means there is a perfect positive relationship between variables. তো যে আমরা গ্রাফে দেখাইছিলাম যে কখন পারফেক্ট পজিটিভ কোরিলেশন হয়, কখন স্ট্রং পজিটিভ কোরিলেশন এবং কখন পারফেক্ট নেগেটিভ স্ট্রং নেগেটিভ কোরিলেশন হয়, সেগুলো আমরা গ্রাফে দেখাইছিলাম। তাহলে when r equal to +1, it means
that there is a perfect positive relationship between the variables. Even when r equal to -1, it means that there is a perfect negative relationship between the variables. আর হলো when r equal to 0 or close to 0, it means that there is no relationship between the variables. অর্থাৎ the variables are independent যখন তাদের মধ্যে correlation 0 হবে. If the coefficient of correlation is +1 or -1, it signifies that there is a high degree of correlation between the two variables. অর্থাৎ যখন correlation এর মান +1 এর দিকে যাবে, কাছাকাছি যাবে, it means there is a strong positive relationship between the variables. Otherwise, if the coefficient of correlation becomes very close to -1, we can say there is a strong negative correlation between the variables. A correlation coefficient shows only the degree of correlation between two series and not the causes of relationship. A correlation coefficient shows only the degree of correlation between two series and not the causes of relation. অর্থাৎ দুইটা ভেরিয়েবলের মধ্যে it measures the degree of relationship. মেজার করে, কিন্তু মানে এই রিলেশনশিপের যে কজ বা কারণ সেটা মেজার করে না। আচ্ছা, আমরা যেহেতু যে এক্সাক্ট স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন করেছি এবং টেস্ট কিভাবে করে সেটাও দেখেছি, তাহলে আমরা এখন কিন্তু টেস্ট করতে পারি। আমরা টেস্ট করতে পারি দুইটা ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন আছে বা না। তো আমরা হাইপোথিসিসের স্টেটমেন্ট H0 ধরে নিলাম there is no correlation, মানে দুইটা ভেরিয়েবলের মধ্যে পপুলেশনের মধ্যে কোনো কোরিলেশন নাই, দ্যাট ইজ ক্যাপিটাল P equal to 0 ধরে নিলাম। আর এই কোরিলেশন টেস্ট করার জন্য আমাদের যে স্ট্যাটিস্টিকটা ইউজ করি সেটা হলো the test statistic T, সেটা হলো R √n-2 divided by √1 minus R square. এটা with n-2 degrees of freedom. এটা ডিস্ট্রিবিউশন ফলো করে, T ডিস্ট্রিবিউশন ফলো করে with degrees of freedom n-2. এখন if the calculated T exceeds the T alpha for n-2 degrees of freedom, then R is significant, otherwise insignificant. এখন এই যে এই মানগুলো বসাইলে টির যে মান পাওয়া যাবে, এটা যদি টেবুলেটেড টি আলফা এট দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম n-2 চেয়ে বড় হয়, তাহলে বলবো যে নাল হাইপোথিসিস রিজেক্টেড, দ্যাট ইজ correlation between the variables is not zero, it may be greater or less than zero, মানে তাদের মধ্যে একটা সিগনিফিকেন্ট কোরিলেশন আছে। এখানে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা তোমরা করবে, এটা টেস্টটা তোমরা করবে। A group of n strawberry plants was grown in plots in a greenhouse and measurements were taken on Y, the crop yield, and X, the corresponding level of nitrogen present in the leaf at the time of picking. আচ্ছা, এটা আমরা দেব না, এটা দেব না কি জন্য, যে এটা আসলে তোমাদের ফিশারিজ রিলেটেড না। তোমরা যেটা করবা যে এটা ধরে নিবা যে মানে দুইটা ভেরিয়েবল ধরে নিবা, একটা হলো লেন্থ অফ ফিশ আর একটা হলো মানে ওয়েট অফ ফিশ।
এটা হলো ফর 20 ভেরিয়েবলস, মানে 20 স্যাম্পল সাইজ 20, অর্থাৎ 20টা মাস ধরেছ। এটা হাইপোথেটিক্যালি ধরে নিবা যে তার ওয়েট এত এবং লেন্থ এত। এখন ওয়েট এবং লেন্থের মধ্যে কোরিলেশন বের করবা। কোরিলেশন ওই যে ক্যালকুলেশন যেরকম সূত্র আছে, কোরিলেশন বের করবা। বের করে তারপরে এখান থেকে এটাকে টেস্ট করবা। ধরে নিবা যে there is no relationship between the weight and length of fish। হ্যাঁ, এটা ধরে নিলে কি ধরতে হবে? p equal to 0, ওই যে নাল হাইপোথিসিস আমরা ধরেছিলাম। এই যে এরকম নাল হাইপোথিসিস p equal to 0। তারপরে টেস্ট স্ট্যাটিস্টিক কি হবে? টেস্ট স্ট্যাটিস্টিক হবে না এই যেটা, এই টেস্ট স্ট্যাটিস্টিকটা ইউজ করে আমরা টির মান পাবো। তারপরে n-2, n-2 হলে কত হবে? 18 ডিগ্রিজ অফ ফ্রিডমে টির ভ্যালু থাকবে, টির টেবলেটের ভ্যালু থাকবে। এটা কোথা থেকে পাবা? নেট থেকে পাবা। যেমন এই যে আমি এখনই বের করে দেখাচ্ছি টি ডিস্ট্রিবিউশন টেবিল অফ টেবিল অফ টি ডিস্ট্রিবিউশন, সাপোজ এটাই যদি আমরা আচ্ছা এটা না, তার যাবে না। এই দেখো টি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, ওইটা আমরা ধরেছি যে 18 ডিগ্রিজ অফ ফ্রিডম। ওই যে তোমাদের যে প্রবলেমটা দিলাম, এই যে 18 এখানে আসে। এটা যদি টু সাইডেড টেস্ট হয়, দ্যাট ইজ যে অল্টারনেটিভ যদি রো ইজ নট ইকুয়াল টু 0, তাহলে অথবা পি ইজ নট ইকুয়াল টু 0, এটা যদি অল্টারনেটিভ টেস্ট হবে, তার মানে ইট ইজ দ্য বোথ সাইডেড টেস্ট। এবং লেভেল অফ সিগনিফিকেন্স যদি ধরো 0.05, তাহলে এটাকে খুঁজতে হবে হলো 0.05 ডিভাইডেড বাই 2। 0.05 ডিভাইডেড বাই 2 কি হবে? 0.025। তাহলে টি at 0.025, এটা হলো কিউমুলেটিভ প্রবাবিলিটি 1/10 to 10, p at 0.02। এখানেই দেখো 18 ডিগ্রি অফ ফ্রিডমে 0.025, তো 0.02 দিলাম। এই যে 2.55, 2.55 এই হলো টির মান। তার মানে টির ভ্যালু হলো, যেহেতু টি ডিস্ট্রিবিউশনটা বোথ সাইড টু টাইম, মানে ইট ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট 0, আমি যে স্যাম্পলিং এক্সাক্ট স্যাম্পল ডিস্ট্রিবিউশনে দেখাচ্ছি, সেই জন্য টির মানটা হবে প্লাস মাইনাস 2.55 এরকম যদি হয়। এখন এই 2.55 কে
কম্পেয়ার করো, এই যে এখান থেকে তোমরা যে টি ক্যালকুলেটেড ভ্যালু পাবা তাকে কম্পেয়ার করো। এখন এই ক্যালকুলেটেড ভ্যালু যদি টেবিল থেকে যে ভ্যালুটা পাইলে তার চেয়ে বড় হয়, তখন তোমরা বলতে পারবা যে the relationship between the two variables is not equal to 0. There is a significant correlation between this variable. Otherwise, if the value of t become less than অর্থাৎ minus 2.55 to plus 2.255 এই রেঞ্জের ভেতরে যদি থাকে, তখন আমরা বলবো যে মানে null hypothesis accepted, অর্থাৎ there is no significant relationship between the variables. এখন আমরা কি শুরু করব? কোরিলেশন শেষ করলাম, কোরিলেশন এই পর্যন্তই, আমরা রিগ্রেশন শুরু করব। রিগ্রেশন তোমরা একটু দেখো, এটা রিগ্রেশন আচ্ছা। The term regression was used by a famous biometrician, Sir F. Galton, with the inheritance of status, but now it is widely used in statistics. এখানে স্যার এফ গার্টন রিগ্রেশন এই টার্মটাকে ইন্ট্রোডিউস করে, কারণ সে বলেছিল যে ওই আমরা কি দেখি সাধারণত, বাবা যদি লম্বা হয় তখন ছেলেও লম্বা হয় না সাধারণত, খাটো হয় কিন্তু সেটা এক্সেপশনাল, কিন্তু বাবা যদি লম্বা হয় ছেলেও লম্বা। যেমন আমরা ফিশারিজ দেখি যে কি বলবো, ওই মাছ তো সবই, মাছের কি হাইব্রিড কোনো কিছু বের হয়েছে বলো দেখি? অথবা তুমি আচ্ছা যাই হোক, আমরা এই এক্সাম্পলটা দিই, বাবা লম্বা হন ছেলে লম্বা। দেখেন এই যে দুইটা ভেরিয়েবলের মধ্যে একটা রিলেশনশিপ আছে। এখন বাবা কতটুকু লম্বা হলে ছেলে কতটুকু লম্বা হবে সেটা ফরকাস্ট করার জন্য, মেজার করার জন্য আমরা রিগ্রেশন ইউজ করতে পারি। এখন বাবা এবং ছেলের যে হাইট, এর মধ্যে কি রিলেশনশিপ আছে তাহলে? হ্যাঁ জি স্যার। তাহলে এই যে ফাদার হাইট আর সন হাইটের মধ্যে যে রিলেশনশিপ, এটা কিন্তু আমরা কোরিলেশন দিয়েও বের করতে পারি তাদের মধ্যে রিলেশনশিপ আছে কিনা। পারি তো? হ্যালো, পারি না? জি স্যার। আচ্ছা, এখন যদি আমরা বের করতে চাই যে ফাদারের হাইট যদি 5 ফিট 8 ইঞ্চি হয়, ছেলের হাইট মানে কয় ফিট হতে পারে, এটা কি কোরিলেশনে বের করতে পারবো? পারবো না। কোরিলেশন শুধু মেজার করে দুইটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন বা ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন, কিন্তু একটা ভেরিয়েবলের সাহায্যে আরেকটা ভেরিয়েবলকে ফরকাস্ট করতে হলে আমাদের রিগ্রেশনের সাহায্য নিতে হবে, এবং সেটাই ওই যে এফ গার্টন ডেভেলপ করছে আর কি এই সময়ে। তাহলে এখানে কোন ভেরিয়েবলটা ইনফ্লুয়েন্স করতেছে, ফাদার হাইট না সন হাইট? কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? স্যার ফাদারটা ইন্ডিপেন্ডেন্ট আর সনটা ডিপেন্ডেন্ট। আচ্ছা, সনটা ডিপেন্ডেন্ট। তাহলে এখানে আমরা
ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংজ্ঞা কিন্তু পেয়ে গেল। In regression analysis, which variable influence the other variable is called independent variable. যে ভেরিয়েবলটা অন্য ভেরিয়েবলকে ইনফ্লুয়েন্স করে, that is called independent variable. In our example, father height is the independent variable. একে explanatory variable বলে অথবা predictor variable বলে এবং independent variable। এখন আসো, যে ভেরিয়েবলটা অন্য ভেরিয়েবল দ্বারা প্রভাবিত হয় or influenced হয়, সেই ভেরিয়েবলকে বলি আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ভেরিয়েবলকে এক্সপ্লেইন ভেরিয়েবল অথবা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়ে থাকে। ইন আওয়ার এক্সাম্পল, যে সন হাইট ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, তাহলে রিগ্রেশনটা কি? The regression is the amount of change in one variable, dependent variable, associated with unit change in the other variable or variables. The regression refers to the nature of the relationship between two or more variables. The regression is the amount of, it measures the amount of change in one variable associated with unit change in other variable or variables. অর্থাৎ কোন একটা ভেরিয়েবলের চেঞ্জ মেজার করে ফর দা চেঞ্জ অফ আদার ভেরিয়েবল, এটাই হলো রিগ্রেশন। এখন যে ভেরিয়েবলটা কোন ভেরিয়েবলকে ইনফ্লুয়েন্স করে, সেই ভেরিয়েবলকে বলবো এখানে আমরা যে কি বলে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, আর যেটা ইনফ্লুয়েন্স হয় তাকে বলবো ডিপেন্ডেন্ট। Regression can be classified according to the number of independent variables or form of the functional relationship between the dependent variable and independent variables. এটা হলো সিম্পল লিনিয়ার রিগ্রেশন। মানে রিগ্রেশন কত ভাগে যেতে পারে, আরো আছে, কিন্তু এই সিম্পল বিষয়গুলো আমরা দেখব আর কি। এটা হলো সিম্পল লিনিয়ার রিগ্রেশন, অর্থাৎ যখন লিনিয়ার রিগ্রেশন মানে যে সাপোজ ধরো তুমি কি বলে, যেমন পানির পিএইচ বাড়লে কি নাকি মাছের জন্য ভালো, মাছের গ্রোথের জন্য? জি স্যার। মনে করো পানির পিএইচ, তাহলে মাছের গ্রোথও বাড়বে, এই তো রিলেশনশিপ। কিন্তু অতিরিক্ত মাত্রায় বাড়লে তখন কি হবে? সাপোজ এক্সট্রিম পর্যায়ে চলে গেল বা আরো বাড়তেছে, তখন কি এটা মাছের জন্য ভালো হবে নাকি? মাছ মরে যাবে। মাছ মরে যাবে, তার মানে কি, যে মনে করো আস্তে আস্তে বাড়তেছে, এটা সহনীয় একটা লেভেল পর্যন্ত মাছের গ্রোথ বাড়বে। তারপরে যদি বাড়তে থাকে, মাছের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে, আর সমস্যা দেখা দিলে কি মাছের গ্রোথ বাড়বে না, কমবে। তার মানে কি, কার্ভটা প্রথমে হবে আপওয়ার্ড, দেন ইট উইল বি ডাউনওয়ার্ড এগেইন, তাই না? তাই তো হবে? জি স্যার। আচ্ছা, কিন্তু রিলেশনশিপ কিন্তু আছে। আপওয়ার্ড যখন হইছে তখনও রিলেশনশিপ আছে, এবং ডাউনওয়ার্ড যখন হইছে তখনও কিন্তু রিলেশনশিপ আছে, আছে না? জি স্যার। আচ্ছা, এখন যে পর্যন্ত পিএইচ বাড়লে ওয়েট, মাসের ওয়েট এবং পিএইচ এর লেভেলের সাথে রিলেশনশিপটা আপওয়ার্ড থাকে, আমরা যদি ওই পর্যন্ত রিগ্রেশন লাইনটাকে রাখি, দিস ইজ কল্ড দ্য লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশন। এবং এখানে শুধু আমরা যদি দুইটা ভেরিয়েবলকে কনসিডার করি, একটা হলো ধরো মাসের ওয়েট আর একটা হলো পিএইচ, তখন এটাকে বলা হবে হলো সিম্পল লিনিয়ার রিগ্রেশন, অর্থাৎ স্ট্রেট লাইন রিগ্রেশন বিটুইন টু ভেরিয়েবলস, দেন দিস ইজ সিম্পল লিনিয়ার রিগ্রেশন। আচ্ছা, তারপরে আসো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন।
যখন এই যে মাছের হাইট বাড়তেছে, আমরা কনসিডার করছি শুধু পিএইচ, কিন্তু শুধু পিএইচ কি মাছের হাইট কে বাড়ায়? পিএইচ না স্যার, আছে, আরো অনেক তারপরে ফ্যাক্টর আছে। ফাইটোপ্ল্যাঙ্কটনের উপস্থিতি আছে, তাই না? তারপরে তুমি যে খাবার দিচ্ছ, সে খাবারের অ্যামাউন্ট অফ ফুড আছে। আচ্ছা, সাপোজ এই তিনটাই ধরলাম। যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মোর দেন 2 হবে না মোর দেন 1 হবে, তখনই সেটাকে আমরা বলবো মাল্টিপল রিগ্রেশন। এবং এটা যদি লিনিয়ার ফর্ম করে, লিনিয়ারিটি ট্রেন্ড ফলো করে, যেমন ওই যে ওয়েট এবং পিএইচ মাত্রা ওই যে আপওয়ার্ড টেন্ডেন্সি পর্যন্ত যদি এরকম হয়, কতটুকু পর্যন্ত যদি আমরা কনসিডার করি, তাহলে যে রিগ্রেশনটা পাওয়া যাবে সেটাকে বলবো হলো আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। এখন আসা হলো অন্য কথা। এখন আমরা ওই যে পিএইচ বাড়াইতেই থাকলাম, তার মানে প্রথমে কাপটা হলো আপওয়ার্ড দেন ডাউনওয়ার্ড, কিন্তু রিলেশনশিপ ডাউনওয়ার্ড এর মধ্যেও আছে, আপওয়ার্ড এর মধ্যেও আছে। এখন এই যে রিলেশনশিপ, দিস ইজ নন লিনিয়ার রিলেশনশিপ। এখন আমরা যদি রিগ্রেশন করি with two variables only, one is dependent, another is independent, and if the relationship between these variables are non-linear, that is মানে স্ট্রেট লাইন না, এটা যদি অন্য নন লিনিয়ার, যে যেরকম বেন্ড হয়ে যায় এরকম হতে পারে, অথবা এরকম যে কোনো ফর্ম নিতে পারে, অর্থাৎ লিনিয়ার না, এরকম যদি হয় তখন তাকে সিম্পল নন লিনিয়ার রিলেশন বলবো। এবং এখানে একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবং যদি রিগ্রেশন লাইনটা নন লিনিয়ার হয়, বাট দেয়ার ইজ মোর দ্যান ওয়ান ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বাট মোর দ্যান one independent variable, then this regression is called non-linear regression. ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, a simple linear relationship between a dependent variable y and independent variable x can be expressed mathematically as, আচ্ছা তোমাদের আর সামনের সপ্তাহটা ক্লাস আছে তো? জি স্যার। জি স্যার। সামনের সপ্তাহে আমরা শেষ করব, এবং শেষের দিন আমরা ক্লাস শেষ করে তোমাদের একটা কোশ্চেন দিয়ে দিব, ওটাতে কুইজ দিব। A simple linear relationship between a variable y and the independent variable x can be expressed as mathematically. এটা কি একটা সরল রেখার ইকুয়েশন না? যেটা বলো। জি স্যার। সরল রেখার ইকুয়েশন। এখন এখানে এই আলফাকে বলবো আমরা হলো ইন্টারসেপ্ট, এবং ওয়াই হলো মানে, এবং বিটাকে বলবো হলো স্লোপ। আলফা হলো ইন্টারসেপ্ট অফ দ্য রিগ্রেশন লাইন, এবং বিটা হলো কি বলে যে স্লোপ অফ দ্য রিগ্রেশন লাইন। এখন এই আলফাকে বলা হয় ইন্টারসেপ্ট, আর বিটাকে বলা হয় রিগ্রেশন কোএফিশিয়েন্ট। এখন and alpha and beta are the two parameters of the regression equation, এবং আলফা এবং বিটাকে রিগ্রেশন ইকুয়েশনের দুইটা প্যারামিটার বলা হয়। In most agricultural research the objective of আচ্ছা আমরা এই एग्जांपल দিব না, আমরা ফিশারিজ দেব। যে ধরো তোমার একটা পুকুর আছে, পুকুরে মাছ চাষ করতেছো, তাহলে এই পুকুরে যদি কোনো খাবার দাবার কিচ্ছু না দেয়, ঠিক আছে, কোনো পরিচর্যা কিছু করলাম না, মাছ ছেড়ে দিয়ে রাখছো, মানে পানির মধ্যে আছে, তাহলে মাছের গ্রোথ তো কিছু বাড়বে, তাই না? বাড়বে না? জি স্যার, পারবো। বাড়বে। এখন এই গ্রোথটা হলো ওয়াই, আর এখানে যে খাবার বা ফাইটোপ্ল্যাঙ্কটন লেভেল, পিএইচ লেভেল, সেগুলো সব হলো এক্স ভেরিয়েবল মনে করো। তাহলে যদি কোনো খাবার টাবার না দাও, তাহলে এক্স কি জিরো না? জিরো তো? জি স্যার।
x 0 হলো বিটাও 0 হয়ে যাবে, স্লোপটা 0 হয়ে যাবে, অর্থাৎ মাসের ওয়েট শুধু থাকবে আলফা। অর্থাৎ কোনো কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিলা না দিলা, তাহলে ওই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে ভ্যালুটা, যে মানটা পাওয়া যাবে সেটা হলো আলফা। একে বলা হয় ইন্টারসেপ্ট অফ দ্য রিগ্রেশন লাইন। আর কোন একটা ভেরিয়েবল আবার একটু বলেন, নেটের জন্য সুবিধা। তোমরা যদি পুকুরে মাছ চাষ করো, এখন এই মাছকে কোনো খাবার দিলে না, কিছুই দিলে না, সেটা বাড়বে, মাছ একটু ওয়েট গেইন করবে। এবং এই এখানে এক্স মানে যদি তোমার পিএইচ লেভেল, তারপরে খাবারের পরিমাণ, এই হাবিজাবি এরকম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে এক্স, তাহলে এক্স গুলা যদি 0 হয় তাহলে স্লোপ, স্ট্রেট লাইনের ইকুয়েশনের স্লোপ 0, মানে 0 হয়ে গেলে তাহলে এই ওয়াই যদি মাসের ওয়েট হয়, তাহলে কোনো কিছু না দিলে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না বাড়াইলে, তাহলে আলফা যেটা থাকবে সেটা হলো মাসের ওই কোনো কিছু না পাওয়ার কারণে যে ওয়েট সেটা, এবং সেটাকে বলা হয় মানে ইন্টারসেপ্ট, রিগ্রেশন লাইন ইন্টারসেপ্ট। আবার তুমি যদি মানে ইনপুট বাড়াইতে থাকো, ইনপুট মানে বলতেছি হলো খাবার বা বিভিন্ন ইয়েতে যদি বাড়াতে থাকো, মানে কি বলে পিএইচ লেভেল, ফাইটোপ্লাঙ্কটন, এগুলো বাড়াইতে থাকলে মাছের ওয়েট গেইন করবে কতটুকু, সেটা হলো মানে এক্স এর যে ভ্যালু তত টাইমস বিটা, বিটা টাইমস এক্স, এটা বাড়বে। তার মানে বিটার মান বেশি হলে তোমার ওই এক্স এর ইনপুট যদি বাড়াইতে থাকলে তাহলে ওয়াই এর মান বাড়বে। এভাবেই ফরকাস্ট করা হয়। দেখো, purpose of regression analysis. The usual purpose of regression analysis is to explain and predict the changes in the magnitude of the given variable. অর্থাৎ ওই যে given variable, যে ভেরিয়েবলের চেঞ্জটা মেজার করা যায় in terms of one or more other variables, অন্য ভেরিয়েবলের সাহায্যে। The variable is to be explained is called a dependent variable, usually denoted by y, and the remaining variables are known as independent or explanatory variables, usually denoted by x1, x2, xp. এগুলো যে আগে যা বললাম। For instance, y may be denote the yield of a crop. Yield of a crop মানে এখানে মনে করো যে weight of fish হতে পারে, and x1, x2, this is the associated যে pH level, তোমার খাবারের মাত্রা, তারপর পানির কোয়ালিটি ম্যানেজমেন্ট প্র্যাকটিস। তাহলে এই রিগ্রেশন লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি, yi equal to expectation of y divided by xi, অর্থাৎ expectation y divided by xi মানে হলো যে তোমার x এর মান দেওয়ার ফলে y এর মানের যে এভারেজ পরিবর্তন, সেটাই হলো expectation of y by xi। ঠিক আছে, এটাকে আমরা ইকুয়েশনে এভাবে লিখতে পারি, আলফা প্লাস বিটা xi প্লাস ei। দিস ইজ কল্ড দ্য রিগ্রেশন ইকুয়েশন। আগে যেটা আমরা দেখাইছি সেটা কিন্তু স্ট্রেট লাইনের ইকুয়েশন, আর এটা হলো রিগ্রেশন লাইনের ইকুয়েশন। এখানে y হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই যে আলফা হলো ইন্টারসেপ্ট অফ দ্য রিগ্রেশন, বিটা হলো স্লোপ অর্থাৎ রিগ্রেশন কোএফিশিয়েন্ট ফর দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল xi, and e হলো এরর টার্ম, e হলো এরর টার্ম। এন্ড কি বুঝতে পারছো কি বললাম? স্যার ইটা কি? এইটা কি সেটাই বলছি। স্যার স্যার শুনতে পাইনি। বলবো স্যার আবার একটু বলেন। হ্যাঁ বলবো, এটা দেখি এখানে গ্রাফ আছে। ধরো
এটা হলো একটা গ্রাফের এক্স অ্যাক্সিস, এটা হলো এক্স, আর এটা যদি হয় লেখা খুব ঝামেলা ওয়াই অ্যাক্সিস, তাহলে এই this is the regression line, এই যে এইটুকুর যে ডিসটেন্স সেটা হবে হলো আলফা, আর এই যে এখানে যে স্লোপটা সেটা হবে হলো বিটা, আর এই রিগ্রেশন ইকুয়েশনটা হলো আলফা প্লাস এক্স। তাহলে এই বিটা যদি 0 হয়, এক্স যদি 0 হয়, ইট উইল বি রান প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, তখন এই আলফার ভ্যালুটাই হলো রিগ্রেশনের মান। এখন মনে করো আমি বলি যে ওই আগের এক্সাম্পলে চলে যায়, তুমি 5টা ফ্যামিলি ধরো, 5টা ফ্যামিলিরই ফাদার হাইট ধরো 5 ফিট 8 ইঞ্চি। 5টা ফ্যামিলিতে কি মানে তাদের সানের হাইট মানে তাদের বাচ্চার হাইট 5 ফিট 8 ইঞ্চি বা সমান হবে? না স্যার। হবে না। তাহলে সেটা যদি আমরা স্ক্যাটার ডায়াগ্রাম করি এরকম হতে পারে, এরকম, তাই না? তাহলে এই যে স্ট্রেট লাইন, দিস ইজ আওয়ার রিগ্রেশন লাইন, কিন্তু আমাদের অ্যাকচুয়াল ভ্যালু এই যে এটা ছিল, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু ছিল এই যে এখানে ছিল আরেকটা, এই যে এখানে হলো আরেকটা। কিন্তু ফাদার হাইট সমান থাকলো, কিন্তু বাচ্চাদের হাইট সমান হলো না একেবারে এক্স্যাক্টলি। কেন হলো না আমরা জানি না, তাই না? জানি কি? না স্যার। জানি না। এই যে সমান হয় না, আমরা জানি যে ফাদার হাইট বাড়লে তার বাচ্চার হাইট বাড়বে, কিন্তু এক্স্যাক্টলি সমান হয় না। কেন হয় না সেটা আমরা জানি না। দিস ইজ দ্য বিয়ন্ড দ্য কন্ট্রোল অফ হিউম্যান হ্যান্ড, এন্ড দিস এই না জানার যে ডিসটেন্স যতটুকু সেটাকে বলা হয় এরর, এবং সেটাই হলো ইআই। এবং এই ইআই যদি না থাকতো, then the regression equation will be as same as the mathematical equation, তখন আর স্ট্যাটিস্টিক্স এর দরকার, ঠিক আছে? এই জন্য এই এররের উপস্থিতির কারণে আমাদের স্ট্যাটিস্টিক্স করতে হয়। এখন কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে বোঝা গেল। এখন আমরা কিছু প্রপার্টিজ অফ রিগ্রেশন ইকুয়েশন করব। The further assume E1, E2 up to En are the independent normally distributed with the same variance sigma square. The assumption involved in the regression model are held. এখন E1, E2 and En are independent normally distributed variable. এটা এররটা normally distributed হয় with mean zero and variance sigma square. The x's are fixed. x's are fixed কেমনে? যেমন তুমি ফাদার হাইট ফিক্স করে দিচ্ছ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কিন্তু সেলের হাইট কিন্তু তুমি ফিক্স করতে পারছো না। তুমি পিএইচ লেভেলটা ফিক্স করে দিচ্ছ, মাসের ওয়েটটা তুমি ফিক্স করতে পারছো না। এই জন্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ফিক্সড। দ্য রিগ্রেশন অফ ওয়াই অন এক্স ইজ লিনিয়ার। এটাকে আমরা এভাবে লিখতে পারি, যখন রিগ্রেশন লাইন এস্টিমেটেড হয়ে যাবে তখন তার রিগ্রেশন ইকুয়েশন এরকম হবে।
The deviations yi minus expectation of yi given x are uncorrelated. মানে এই যে ডেভিয়েশনটা সেটা আনকোরিলেটেড। আনকোরিলেটেড মানে এটা সিরিয়াল কোরিলেশন বলে একটা, এইটুকুই জেনে রাখতে হবে, ওগুলো করতে গেলে আরো অন্য দিয়ে দ্যাট ইজ আনকোরিলেটেড। তারপরে the conditional distribution of y for each value of x are normal। এটা বোঝার আছে, the conditional distribution of y for each value of x are normal। যেমন x এর ভ্যালু অর্থাৎ ফাদার হাইট যখন ধরো যে হবে কি বলে ওই যে 5 ফিট 8 ইঞ্চি ছিল, এরকম 10টা ফ্যামিলির ফাদার হাইট যদি 5 ফিট 8 ইঞ্চি হয়, 10টা ফ্যামিলির ছেলের হাইট এক হবে না, 5 ফিট 8 ইঞ্চি হবে না, বা ইট উইল বি ডেভিয়েট। কিন্তু এই 10টা ফ্যামিলির ছেলের হাইটের যে 10টা ভ্যালু পাওয়া যাবে, ইট ফলো এ নরমাল ডিস্ট্রিবিউশন, এন্ড যে ডিস্ট্রিবিউশন এটা ফলো করে সেটাকে বলা হয় হলো নরমাল ডিস্ট্রিবিউশন। দিস ডিস্ট্রিবিউশন হ্যাভ দ্য সেম ভেরিয়েন্স সিগমা স্কয়ার, এবং এই ডিস্ট্রিবিউশনের একটা সেম ভেরিয়েন্স থাকে, সেটা হলো সিগমা স্কয়ার। তো আজকে কি আমরা আর বেশি নাই, তো আমরা এ পর্যন্তই রাখি, ঠিক আছে? আজকে আমরা এ পর্যন্তই রাখলাম। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার কোরিলেশন আর রিগ্রেশন থেকে কি ম্যাথ থাকবে নাকি শুধু থিওরি রিলেটেড? এগুলোতে তো থিওরি বেশি, থিওরি থাকবে, ম্যাথ ছোটখাটো থাকলে, যেমন ওই যে কোরিলেশন একটা অঙ্ক তোমাদেরকে দিলাম অ্যাসাইনমেন্টের, তাই না? ঠিক আছে, এখন যদি আমি কিছু ভ্যালু দিয়ে দেই, এই হলো রিগ্রেশনের ভ্যালু, এই স্যাম্পল সাইজ, এই সব কিছু ইনফরমেশন দিয়ে দিলাম, এবং এটাকে টেস্ট করো যে এই দুইটা ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন আছে কি নাই, বা সিগনিফিকেন্ট রিলেশনশিপ আছে। স্যার এগুলোর জন্য যদি একটা নমুনা দিতেন বা কয়েকটা ম্যাথ একসাথে করে আমাদের সলভ দিয়ে দিতেন তাহলে বুঝতে আর একটু সুবিধা হইতো। স্যার প্রথম তো এর জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। এই জন্যই তো রেখে দিছি, টেস্ট অফ হাইপোথিসিসে আমরা ওই পর্যন্ত চলে গেছিলাম, এই জন্য ওগুলো ওখানে স্টপ করছি। আগে কোরিলেশনটা কি রিগ্রেশনটা কি আমরা আগে বুঝে আসি, তারপরে আমরা টেস্টিং এ চলে যাব, ঠিক আছে? তখন এটার एग्जांपल ওইখানে পাবা যে কিভাবে টেস্ট করা হয়। তো ঠিক আছে স্যার, যে ম্যাথটা দিলাম এটা স্যার যদি একটু মেইল করতেন স্যার, ওখানে তো মানে বুঝি নাই ঠিকভাবে। ওটা বুঝি নাই। আর যে ম্যাথটা দিলেন স্যার, হ্যাঁ ওইটা স্যার মানে ঠিকভাবে তখন বুঝি নাই, তো ওটা স্যার যদি একটু মেইল করতেন। ঠিক আছে, ঠিক আছে, না বুঝলে মানে কোনো হেজিটেশন ফিল করবে না, যত সিলি কোশ্চেন হোক মানে জিজ্ঞেস করবে, বুঝতে তো হবে, আগে তো বুঝতে হবে, তারপরে না পরীক্ষা বা অন্য কিছু। জি স্যার, আমরা তো ফিচার হয়েছে এইজন্য আমাদের ম্যাথে একটু প্রবলেম হচ্ছে। আমি যেটা বলছি, হাইপোথেটিক্যালি ধরে নিলা যে 10টা মাছ তুমি পুকুর থেকে উঠাইছো, ঠিক আছে? জাস্ট এটা হলো টেস্ট করার জন্য, দেখার জন্য 10টা মাছ উঠাইছো। এই 10টা মাছের হাইট এবং ওয়েট, মানে লেন্থ এবং ওয়েট, এটা লিখবা, খাতায় লিখবা। 10টা মাছ বা 20টা মাছ, 10টাই ধরো, লেন্থ এবং ওয়েট লিখবা। মাছের লেন্থ বাড়লে তো ওয়েটও বাড়বে, তাই না? আমরা রুই মাছই ধরি, ঠিক আছে? লেন্থ বাড়লে ওয়েটও বাড়বে। তো এরকম একটা তুমি হাইপোথেটিক্যালি নিজের কমন সেন্সকে কাজে লাগিয়ে 10টা মাছের হাইট ওয়েট লিখবা, লেন্থ এবং ওয়েট লিখবা, ঠিক আছে? লেখার পরে কোরিলেশনের যে একটা সূত্র দেখাইছি না, সেই সূত্র দিয়ে তোমরা কোরিলেশনটাকে মানটা বের করো, ক্যালকুলেশন করো, ঠিক আছে? ক্যালকুলেশন করে তোমরা নাল হাইপোথিসিস ধরো। নাল হাইপোথিসিস কি? ওই p = 0, তার মানে ওই মাসের মধ্যে লেন্থ এবং ওয়েটের মধ্যে কোনো কোরিলেশন নাই, এটা ধরে নিলে না নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস ধরার পরে তুমি ধরবা লেভেল অফ সিগনিফিকেন্স, ওই যে আলফা = 0.05, যেটা আমরা ধরে এখানে কোন টেস্ট ইউজ করবা, সেই টেস্ট হলো টি স্ট্যাটিস্টিক। টি স্ট্যাটিস্টিক ওখানে ছিল না সূত্র কোরিলেশনে, ওই যে আগের শীটে যে সূত্রটা ছিল, সেই সূত্রটা ইউজ করে তোমার যে তথ্য আছে সেই তথ্য ওখানে
জাস্ট পুট করবা, যোগ বিয়োগ পূরণ ভাগ কইরা ওই টির একটা মান পাবা। এখন তোমার যদি এখানে যদি টোটাল টেস্ট করো, যে অল্টারনেটিভ যদি রো ইজ নট ইকুয়াল টু 0 হয়, তাহলে টোটাল টেস্ট হলে তুমি ওই যে টির যে টেবিল দেখাইলাম একটা, ওই টেবিল নেটে সার্চ দিলে পাবে। তো ওই টেবিল থেকে তাহলে n ইকুয়াল যদি 10টা মাস নিলে n ইকুয়াল টু 10, তাহলে n মাইনাস 2 ইকুয়াল টু 8, তাহলে টির ডিগ্রিজ অফ ফ্রিডম কত? 8। ওই যে রো ওয়াইজ কোথায় যেন ছিল এটা? স্যার যাই বুঝতে পারছি স্যার, টেবিলটা কোথায় স্যার? একটা স্যার একটু মানে একটা স্যার হেল্প করা যাবে স্যার? মানে আপনি যদি স্যার এই ম্যাথ গুলো স্যার কিভাবে করবো একটা স্টেপ দেখাই দিতেন তাহলে সবচেয়ে ভালো হতো। এবার এমনি স্যার বললে তো স্যার মনে থাকে না অনেক সময়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওই একটা যেটাই ডেমো দিয়ে দিলে ভালো হইতো একটা করে, তাহলে আমরা বুঝতে পারতাম। কিছু ম্যাথ দিলেন ওগুলো স্যার করার স্টেপ গুলো দেখাই দিলেন তাহলে স্যার একটু সুবিধা হতো আমাদের। অবশ্যই। অনলাইনে স্যার সমস্যা ঠিক তো আছে স্যার। ঠিক আছে ঠিক আছে, ওগুলো আমরা নেক্সট ক্লাসে একেবারে প্র্যাকটিক্যালি, তাই তো? জি স্যার, কোন মানটা কোথায় বসাবো এগুলো একটু বুঝাই রাইট, দিলে অনলাইনে তো একটু প্রবলেম। হ্যাঁ এটা প্র্যাকটিক্যালি তোমার ম্যাডামও দেখাবে, আর আমি যে নেক্সট ক্লাসে ওগুলো আসবে। ঠিক আছে, তো আজকে আমরা এখানেই রাখি। থ্যাংক আসসালামু আলাইকুম স্যার। ইউ।